ওকে প্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদের মাঝে হাজির হলাম আরেকটি অ্যাসাইনমেন্ট নিয়ে। প্রথমেই বাংলা ভার্সনের আমরা আজকে কেমিস্ট্রি অ্যাসাইনমেন্ট 17th উইকের যেটি দিয়েছে সলভ করব। অনেকভাবে দেখলাম একটা জিনিস, সেটি হলো যে এখানে যে অ্যাসাইনমেন্টটা দেয়া আছে, আমার হাতে কোশ্চেন আছে, একদম সিম্পল একটা অ্যাসাইনমেন্ট, খুবই সিম্পল একটা অ্যাসাইনমেন্ট। এই সিম্পল অ্যাসাইনমেন্টটাকে জটিল করে চিন্তা করার কোনো দরকার নেই, কিংবা লিখবো কীভাবে আমরা লিখবো কীভাবে সেটি আমরা দেখব। ধাপ আছে এখানে, কয়েকটা ধাপ দেয়া আছে, 5টা ধাপ এখানে আমাকে করতে বলা হয়েছে। 5টা ধাপ, আবারও বলছি 5টা ধাপ। আমি কোশ্চেন পড়ে ইনস্ট্রাকশন পড়ে সময় নষ্ট করব না, শুধু নির্ধারিত কাজ যেটা দেয়া আছে সেই নির্ধারিত কাজটুকু একটু শোনাচ্ছি তোমাদেরকে। যে আমাদের ঘরের যে জানালা আছে, এই জানালার মধ্যে অনেক উপাদান আছে এবং এই উপাদানের মধ্যে অবশ্যই একটা প্রধান বস্তু বা মৌল উপাদান থাকবে বা আছে। সেই মৌল উপাদানটিকে আমরা বের করব এবং বের করে আমরা কি করব, বোরের যে মডেল আছে এই বোরের মডেল অনুযায়ী ওর চিত্র অঙ্কন করব, মানে শক্তি স্তরের বিন্যাস এই ধরনের দেখব এবং পর্যায় সারণীতে ওই মৌলটির অবস্থান বের করব। চলো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি অ্যাসাইনমেন্টে চলে যাই। তবে কি করতে হবে এখানে আমাদের, এইটাই আমাদের ইম্পর্টেন্ট, যে আমরা প্রধান উপাদান মৌলটি আগে বের করতে হবে। তাহলে ফার্স্ট স্টেপ, আমি আবারও বলছি, আমি সরাসরি অ্যাসাইনমেন্টে চলে গেলাম। তাহলে তোমরা অবশ্যই এখানে টাইটেল বা শিরোনাম, যদি বলি শিরোনাম কি লিখবে, শিরোনাম, ঠিক আছে? ওকে, জানালা থেকে আমি একটু দেখে লিখে ফেলি যে জানালা থেকে বা জানালায় লেখো, জানালায় অবস্থিত বিভিন্ন মৌলের, জানালায় অবস্থিত বিভিন্ন মৌলের মধ্যে প্রধান উপাদানের শর্টকাটে আমি একটু লিখছি, কারণ এই কথাগুলো একটু লিখতে, অনেকে বলে যে অধ্যায়ের শিরোনামটা লিখলেই হয়ে যায়, যে পর্যায় সারণী। না, শিরোনাম মানে হলো একটা অ্যাসাইনমেন্ট আমি কি করছি সেইটার নির্ধারিত কাজটি হচ্ছে শিরোনাম। জানালায় অবস্থিত বিভিন্ন মৌলের মধ্যে প্রধান উপাদানের বোর মডেল অঙ্কন, এটা লিখে ফেলো, অঙ্কন ও পর্যায় অঙ্কন, ইলেকট্রন বিন্যাস ও পর্যায় সারণীতে এর অবস্থান নির্ণয়। একটু আমার মনে হচ্ছে যে আমার এখানে 3 লাইন লেখা হলো, কিন্তু আমি খাতায় লিখলে ম্যাক্সিমাম 2 লাইনের মধ্যেই শেষ হয়ে যাবে। এটা হচ্ছে শিরোনাম। জানালায় অবস্থিত বিভিন্ন মৌলের, এখন জানালা তো অনেকগুলো মৌল দ্বারা গঠিত, এর মধ্যে প্রধান উপাদান, আমি একটা উপাদান বের করব, সেই উপাদানটাই হচ্ছে প্রধান উপাদান, তার ইলেকট্রন বিন্যাস করব, পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করব। যদিও এখানে 2টা কথা বলা হয়েছে, কিন্তু আমাদের এখানে কাজ বলেছে কিন্তু 5টা। তোমাদের অ্যাসাইনমেন্টে কাজ দেয়া আছে 5টা, সেই 5টার আমরা একটা একটা করে ধাপে ধাপে চলে যাচ্ছি সামনে। চলো তাহলে আমি একটু এটা ইরেজ করে দিচ্ছি। ওকে, শিরোনামটা তুমি লিখে ফেলছো আশা করছি। এরপরে আমি কাজে চলে যাই, সরাসরি কাজ। আমাদের প্রথমে বলছে যে প্রধান উপাদানটা তুমি নির্বাচন করো এবং সেক্ষেত্রে তুমি শিক্ষকের সহায়তা নিতে পারো। ওকে ফাইন, তাহলে আমরা 1 নম্বর, আমরা যেভাবে যাব, যেভাবে অ্যাসাইনমেন্ট বলেছে, যেভাবে লিখলে আমরা খুব ভালো মার্কস পাবো সেটাই আমরা। তাহলে প্রথমে হচ্ছে যে প্রধান, জানালায় অবস্থিত প্রধান উপাদান নির্ণয়। ওকে, তাহলে জানালায় অবস্থিত প্রধান উপাদান এটা আমরা নির্ণয় করব। আচ্ছা, প্রধান উপাদান নির্ণয় করব, চলো কিভাবে নির্ণয় করা যায় আমরা সেটা একটু দেখি। ওকে, তাহলে প্রথমত হচ্ছে জানালায় কি কি থাকে। আমরা সাধারণত যদি নর্মালি মনে করো, আমি কোথাও জানি না, কিছুই জানি না, জানালায় অবস্থিত বা জানালায়
অবস্থিত থাকে বা অবস্থিত হচ্ছে দুইটা জিনিস আমরা দেখি, একটা হচ্ছে গ্লাস এবং আর একটা হচ্ছে ইস্পাত। আমরা দেখি প্রায় সময় কিন্তু এই দুইটা জিনিসই জানালায় অবস্থিত থাকে বা জানালায় থাকে। অবস্থিত লিখলেও হবে, থাকে না লিখলে জানালায় থাকে লিখলেও হবে। তো মেইন জিনিসটা হচ্ছে আমরা গ্লাস দেখি, গ্লাসের মূল উপাদান, গ্লাসটা হচ্ছে একটা অংশ, জানালা মানে আমরা গ্লাস থাকবে, তারপরে ইস্পাত থাকবে যেটাকে আমরা লোহার সংমিশ্রণ বা সংকর ধাতুর কথা বলে থাকি, তো সমস্যা নেই। তো সেখানে আমরা গ্লাসের মূল উপাদান হচ্ছে সিলিকা, আমরা সিলিকন ডাইঅক্সাইড লিখতে পারি বা এর পাশে সিলিকা কথাটাও লিখে দিতে পারি, মূল উপাদান সিলিকা। এবং ইস্পাত, ইস্পাত কিন্তু হচ্ছে দেখো লোহা, তারপর কার্বন থাকে, এছাড়াও এদের সাথে কিন্তু আমরা ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, হ্যাঁ, তারপর টাইটানিয়াম, আমরা এই ধরনের অনেকগুলো উপাদান একসাথে মিক্স হয়ে একটা সংকর ধাতু তৈরি করে, সেটা হচ্ছে ইস্পাত। তো এই মূলত গ্লাসের যে অংশটা সিলিকা, যেহেতু আমাদের একটা মৌল বলেছে, তো সিলিকা তো আর মৌল না, এটা একটা যৌগ, তাহলে আমরা একটা মৌল এখান থেকে সিলেক্ট করব। ইস্পাতের যে প্রধান উপাদান সবচেয়ে বেশি পরিমাণে থাকে লোহা, লোহাটাই কিন্তু আমাদের কাছে একদম কমন। তাহলে আমরা এটা কিন্তু একটা সংকর ধাতু, আমরা আগেই বললাম, এই কথাগুলো একটু লিখবা, সংকর ধাতু। আচ্ছা, তাহলে সংকর ধাতু, এই ইস্পাতের সংকর ধাতুর প্রধান উপাদান মৌল, এখান থেকে যদি আমরা আসি, প্রধান উপাদান মৌল, এই প্রধান উপাদান মৌল হচ্ছে লোহা, যেটাকে আমরা আয়রন বলি বা ফেরাম বলি বা Fe বলি। শেষ প্রথম কাজ, খেয়াল করো, স্টেপ, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা যাব, যে স্টেপগুলো আমরা ফলো করলে, আমি একটু লাইভটা একটু পিছন থেকে নিই বোর্ডটা আর একটু বড় করে দেখানোর জন্য। ওকে, ওকে, দেখো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ওকে, ফাইন। তাহলে আমরা বললাম যে এই প্রধান যে উপাদান, আমাদের টার্গেটিভ যে উপাদান, প্রধান উপাদান মৌল, যেহেতু একটাই বের করতে বলছে, তাহলে সেই একটা আমরা বের করে ফেললাম, লোহা। ফার্স্ট স্টেপ শেষ। অ্যাসাইনমেন্ট শুরু করলা, শিরোনাম দিয়ে লেখলা এবং জানালায় অবস্থিত প্রধান উপাদান নির্ণয়। আমরা উপাদানগুলোর মধ্যে আছে গ্লাস এবং ইস্পাত, সেখান থেকে গ্লাসের প্রধান উপাদান সিলিকা, এগুলোকে লিখবা। আর ইস্পাত আবার লোহা এবং কার্বন দিয়ে গঠিত হয় এবং এর সাথে বিভিন্ন ধরনের ধাতু থাকে, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, টাইটানিয়াম, এই ধরনের ধাতুগুলো থাকে। তো ইস্পাত থেকে প্রধান যে মৌল উপাদানটি সেটি হচ্ছে লোহা, আমরা প্রধান উপাদানগুলো সিলেক্ট করলাম হচ্ছে লোহা। শেষ, একটা স্টেপ শেষ। আমার 5টা স্টেপ করতে হবে বলেছি। এরপরে দেখো এরা অ্যাসাইনমেন্টে কি বলেছে, পর্যায় সারণীর চিত্রে সম্ভব হলে রং ব্যবহার করতে পারো। তাহলে প্রধান উপাদান মৌলের এর বোরের মডেল অঙ্কন করতে হবে, এর ইলেকট্রন বিন্যাস আমাকে বের করতে হবে, ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস। তাহলে এখন আয়রন যদি আমরা যাই, একেবারে আয়রনের ক্ষেত্রে আমি একটু একটা করে ধাপে ধাপে যাই, তাহলে আমরা তো নির্ণয় করলাম। এবার আমরা যাব যে পর্যায় সারণীতে, আমরা এর অবস্থান কিন্তু এখন বের করবো না, অবস্থান আমাদেরকে একদম শেষের দিকে বের করতে বলছে। তো আমরা এবার আয়রনের বোর মডেলটা আমরা অঙ্কন করব এবং এর ইলেকট্রন বিন্যাস ও বোর মডেল অঙ্কন করব। আমাদের 2 নম্বর স্টেপ, আমি 1 নম্বর স্টেপটা কিন্তু বলে ফেলেছি। তাহলে আমরা প্রধান উপাদান মৌল সিলেক্ট করে ফেললাম, আমি একটু মুছে দিচ্ছি। এখান থেকে এবার আমরা লিখব যে আয়রন, তাহলে আমরা লিখে ফেলি, চলো, আয়রনের বা লোহার ইলেকট্রন বিন্যাস ও বোর মডেল অঙ্কন, মানে এর ক্ষেত্রে বোর মডেলটা কিভাবে হবে, চলো আমরা সেটাই একটু একটু করে লিখি, বোর মডেল অঙ্কন। ওকে, ফাইন। অ্যাসাইনমেন্ট কিন্তু খুব কঠিন না, কিন্তু যে আমরা না জেনে অনেক কিছু লিখি, এই সেই, আবার অনেক কিছু বের করে নিয়ে আসি, দরকার নেই, সরাসরি আমরা যেটা করব সেটি। তাহলে আমরা এখানে দেখো, আয়রন হচ্ছে, এখানে আমরা অঙ্কন, এখানে ইলেকট্রন বিন্যাস লিখবো, আয়রনের ইলেকট্রন বিন্যাস লিখলাম। লেখার পর আয়রন হচ্ছে কত, 26। ওকে, একটু ব্যতিক্রম তো আছেই, কারণ এটা একটা ডি ব্লক মৌল। কেন ডি ব্লক মৌল, এগুলো হয়তো তোমরা জানো বা শুরুতে তোমরা চ্যাপ্টার শুরুর দিকে যখন পড়েছো, অবশ্যই তোমরা তোমাদের টিচারের কাছে শিখেছো। সো 1s2, 2s2, 2p6,
3s2 3p6 এগুলো কিভাবে আসলো, ইলেকট্রন বিন্যাসটা কিভাবে আসতেছে এটাও আশা করি তোমরা জানো। যদি নাও জানো আমি তোমাদেরকে বুঝাই দিব। অনেকেই সরাসরি এখানে 3D লেখে, কিন্তু আসলে এটা শক্তি স্তর অনুযায়ী 4s2 কেন সেটা আমাদেরকে বের করতে বলছে, আমি তোমাদেরকে বের করে দেখাবো। 3D এর জায়গায় 4s2-তে যাচ্ছে কেন, 4s-এ যাচ্ছে কেন ইলেকট্রন বিন্যাস এইটা। এই যে এখানে একটা ব্যতিক্রম জিনিস আমরা দেখলাম, দেখো 1s 2s 2p 3s 3p আবার 3D-তে না গিয়ে 4s-এ গেল। এটার কিন্তু দুইটা, একটা ফর্মুলা দিয়ে আছে আর একটা হচ্ছে ইন জেনারেল একটা সেন্স বা ফর্মুলা আমাদের কাছে আছে, সেটাও তোমরা এখানে নিচে ড্র করবা। এবং যেটা তোমাদের বইয়ে আছে, তোমাদের বইয়ের পেজ নাম্বার আমি একটু বলে দিই, আমি তারপর একটু শিখিয়ে দিচ্ছি। তোমাদের বইয়ের পেজ নাম্বার এটা মেবি ইন প্রিভিয়াস চ্যাপ্টারের ক্ষেত্রে আছে। যেমন প্রথমে ইলেকট্রন যাবে 2s-এ, 1s-এ, তারপর 2s 2p-তে, মানে দ্বিতীয় কক্ষপথ। এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। এবার তৃতীয় কক্ষপথে হচ্ছে 3s 3p 3d। এটা হচ্ছে আমরা জাস্ট কয়টা কক্ষপথে কি কি অরবিটালগুলো থাকে সেটি দেখাচ্ছি। তারপর 4s 4p 4d 4f, এটা গেল আরেকটা ইলেকট্রন বিন্যাসের 4 নম্বর স্টেজে। 5-এ যদি আমরা যাই, 5 নম্বর কক্ষপথ বা শক্তি স্তর তোমরা বলতে পারো, 5s 5p 5d 5f। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা কি আমরা ড্র করবো? হ্যাঁ দেখাও ইলেকট্রন বিন্যাসটা কিভাবে হয়। তুমি যদি একটু দেখাও লেখাটা আর একটু এনরিচফুল হবে, যে এখান থেকে আমরা আয়রনটাকে যে এইভাবে লিখলাম ইলেকট্রন বিন্যাস, এইটার কারণেই লিখেছি, এইভাবেই লিখেছি। 6-এর ক্ষেত্রে 6s 6p 6d, এগুলো কিন্তু dsp df এগুলো হচ্ছে অরবিটাল। হ্যাঁ 6f। তারপর 7 নম্বর কক্ষপথে 7s 7p। আমরা এইভাবে দেখলাম যে এতটুকু পর্যন্ত যদি আমরা অ্যাজ ইউজুয়াল লেখার চেষ্টা করি, তাহলে দেখো এবার ইলেকট্রন বিন্যাসটা আসলে কীভাবে হয়েছে। এটা একটা ফর্মুলা আছে, n+l ফর্মুলাটাও আমি শেখাবো। এটা আমাদের একটা পার্ট করতে বলা হয়েছে, দেখাইতে বলা হয়েছে, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো এরপরে দেখো, তো এখানে প্রথমে নর্মালি ফর্মুলা এই অ্যারো সাইন দিলাম। দেখো প্রথমে ইলেকট্রনটা যাবে 1s, তারপর ইলেকট্রন যাবে 2s, তারপর 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 6s, এভাবেই ইলেকট্রনটা অরবিটালগুলোতে যাবে। আমি বাকিগুলো কিন্তু লিখিনি। এটা একটা সূত্র বা ফর্মুলা ইলেকট্রন বিন্যাস করার জন্য, কিভাবে ইলেকট্রনগুলো কোথায় কোথায় যায়। এবং আমরা জানি যে সব সময় যে এস অরবিটালে হচ্ছে সর্বোচ্চ থাকে 2টি ইলেকট্রন, 2টি ইলেকট্রন, ই লিখলাম শর্টকাটে। পি অরবিটালে থাকে 6টি ইলেকট্রন, তারপর ডি অরবিটালে থাকে 10টি ইলেকট্রন, এবং এফ অরবিটালে থাকে 14টি ইলেকট্রন। এটা আমরা জানি। তাহলে দেখো তো সূত্র মতে 1s-এ ঢুকলো, ওকে ফাইন, তারপর 2s-এ ঢুকলো, এরপর 2s শেষ, এবার আবার এখান থেকে শুরু হলো 2p-তে ঢুকলো, 2p 6, p তো সর্বোচ্চ 6টাই থাকবে, যে তোমার 26 মিলাতে হবে লাস্ট পর্যন্ত, 2p 6। তারপর 3s-এ ঢুকলো 2টা, তারপর 3s শেষ, এবার দেখো 3s-এর পর হচ্ছে 3p, এই 3p-তে 6টা ঢুকে গেল, এখন পর্যন্ত গুনে দেখলাম 18টা। এরপরে দেখো 3p এর পর কিন্তু 4s-এ আসছে অ্যারো সাইনটা, 3d-তে যায়নি, এই জন্যই 4s-এ আগে দেওয়া হয়েছে, তারপর 3d 6। কেউ যদি মনে করো যে আমি সাজিয়ে লিখবো 3d 6 4s2, ওকে ফাইন, দ্যাট ইজ অলসো বি কারেক্ট আনসার, কিন্তু আমরা ফরম্যাটটা ফলো করেছি। তাহলে ইলেকট্রন বিন্যাসটা আমরা অ্যাজ ইউজুয়াল লিখে ফেললাম, ওকে ফাইন। এখন আমাদেরকে করণীয়টা কি দেখো, আমরা শর্টকাটে এখন আমরা যে কাজটা করব সেটি হচ্ছে যে প্রত্যেকটা কক্ষপথে এইখানে কিন্তু তোমাকে কালার করতেও বলা হয়েছে। হ্যাঁ কালার করতেও চাইলে তুমি কালার করতে পারো। তাহলে তুমি তাহলে এখানে এখানে এখানকার লেখাগুলো কি হবে, এখানে লেখা হচ্ছে আয়রনের ইলেকট্রন বিন্যাস। এটি আমরা ইলেকট্রন বিন্যাসের ধারণা অনুযায়ী, এই যে এখানে লিখবা যে ইলেকট্রন বিন্যাসের ধারাবাহিক চিত্র, ইলেকট্রন বিন্যাসের ধারাবাহিক চিত্র মানে কিভাবে ঢোকে সেটা আমরা দেখালাম। এক কর্নারে তুমি এসপিডিএফ এর কথাটা লিখতে পারো, মানে এগুলো হচ্ছে তোমার একটু এক্সক্লুসিভ ব্যাপার, মানে ইনোভেশন। টিচাররা তো একটু ইনোভেটিভ আইডিয়া চায়। ভেরি গুড। তাহলে এখন এটা ধারাবাহিক চিত্র দেখানোর পরে তোমাকে হচ্ছে এর ডায়াগ্রামেটিক উপস্থাপন, ডায়াগ্রামেটিক উপস্থাপন তুমি এবার এখানে করবে। কিভাবে ডায়াগ্রামেটিক উপস্থাপন করবে এর ইলেকট্রন বিন্যাসটা তোমাকে এখানে বোরের মডেল অনুযায়ী নর্মালি তুমি দেখো আমার আয়রন এখানে আছে,
আমি এখানে লিখলাম আয়রন। তুমি কিন্তু এই জায়গাটাতে বোরের মডেল, এখানে ব্র্যাকেটে বোর মডেল অনুযায়ী এই কথাটা লিখবা, বোর মডেল অনুযায়ী। তাহলে বোর মডেল অনুযায়ী আমরা এটাকে প্রেজেন্ট করব। তাহলে এখানে আয়রনের এখানে হচ্ছে দেখো প্রথম কক্ষপথে হচ্ছে 2টি ইলেকট্রন, এই A1S2 দিয়ে দিলাম। দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 6 আর 2 8, এই 6 আর 2 8টা ইলেকট্রন। তাহলে আমরা দ্বিতীয় কক্ষপথে যতটা থাকবে ততটাই দিব, কোনো সমস্যা নেই। এই জোড়ায় জোড়ায় দিবা পেয়ার 2s2 2p6, 8টা হয়ে গেল। তৃতীয় কক্ষপথে এসে অনেকেই ভুল করে ফেলে, এখানেই কিন্তু অনেকেই ভুল করবে বা করেছে, আমি দেখেছি যে 3s2 3p6 দিয়ে আবার 4 নম্বর দিয়ে আবার এটা দিতে পারতেছে না। এই দেখো তো বাবা, এখানে 3 নম্বর কক্ষপথে আমার স্তর আছে 3s 3p 3d, এই তিনটা 3s 3p এবং 3d এই তিনটা আছে, মাঝখানেরটা বাদ দিলাম, 4টা বাদ দিলাম। তাহলে টোটাল ইলেকট্রন দেখো 6 2 8 6 14টা। খেয়াল করছো? 14টা ইলেকট্রন এখানে আমাকে কি করতে হবে, দেখাতে হবে। এখানে আমাদেরকে ওইটা কালার করেও দেখাইতে বলতে পারে, যে আমি এখানে এই পার্টটাকে আমি চাইলে এখানে কি করতে পারি, কালার করেও ইলেকট্রনগুলোকে বা বিন্যাস করে দেখাতে পারি। আমার নিচে কি দেখা যাচ্ছে লাইভের নিচে? হ্যাঁ দেখা যাচ্ছে, কতটুকু কভার করছে বুঝতে পারছিলাম না। ওকে, তাহলে এবার আমাদের তৃতীয় কক্ষপথে কয়টা আছে? 6 2 8 6 14টা। ওকে ফাইন, আমরা এখানে এই বিন্যাসটা দিয়ে দিলাম। তোমরা একটু কম্পাস ইউজ করবা, একটু বেটারমেন্ট এবং একটু বড় করে এটা আর্ট করার চেষ্টা করবা। আগে দিলাম 8টা, ঠিক আছে। তারপরে দিলাম 8 4 12টা, তো আমার তো থাকবে 14টা, এই 2 এই 2, তাহলে কটা হলো? 14টা। তাহলে তৃতীয় কক্ষপথে 14টা, আর চতুর্থ কক্ষপথে এসে আমার থাকবে 2টা। বোরের মডেল অনুযায়ী আমরা ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন দেখাই দিলাম। এবার এগুলোকে তুমি একটু গাঢ় সাইন পেন দিয়ে কালার করতে পারো, ইলেকট্রন বিন্যাসটাকে দেখাতে পারো, কারণ আমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে একদম ক্লিয়ারলি এখানে বলে দিয়েছে। আমি কোশ্চেনটা আর একটু দেখি। বলেছে যে তুমি যদি পর্যায় সারণীতে এর অবস্থান বোর মডেল অনুযায়ী দেখাতে গেলে রং ব্যবহার করতে পারো, কালারফুল তুমি ইউজ করতে পারো, এরা বলে দিয়েছে অ্যাসাইনমেন্টের মধ্যে। শেষ, 2 নম্বর অবস্থান শেষ। এখন তুমি এখানে একটু তোমার লেখার বিষয় আছে, আমি একটু বলে দিচ্ছি, তোমার নিচে একটু লিখবা যে ইলেকট্রন বিন্যাস এবং বোরের মডেলের ধারণা অনুযায়ী আমরা আয়রনের ইলেকট্রন বিন্যাসটি ডায়াগ্রামের মধ্যে দেখালাম, যেখানে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে তার ইলেকট্রন বিন্যাস অনুযায়ী 14টি এবং চতুর্থ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, যেটি এখানে উপস্থাপন করা হলো কিংবা দেখানো হলো। শেষ। তাহলে আমাদের 2 নম্বর পার্টটাও হয়ে গেল। এবার চলো আমরা 3 নম্বর পার্টে যাই। পার্ট বাই পার্ট করতে হবে, শুধু লিখে গেলাম অ্যাসাইনমেন্ট হবে না। ফার্স্ট পার্ট শেষ, নির্ণয় করলাম প্রধান মৌল উপাদান জানালায় অবস্থিত থাকে যেটা, আর তারপরে আমরা এখানে করলাম ডায়াগ্রামিক প্রেজেন্টেশন এবং ইলেকট্রন বিন্যাস। 2n স্কোয়ারের সূত্রের ধারণায় কক্ষপথে বা শক্তি স্তরে মৌলটির ইলেকট্রন বিন্যাস দেখাও। এইটা কিন্তু খুব সুন্দর একটা কোশ্চেন। 2n স্কোয়ারের সূত্রটা আমাকে এখানে কি করতে হবে, ইউটিলাইজ করতে হবে 2n স্কোয়ারের শক্তি। ওকে বাবা, চলো আমরা 3 নম্বর মানে থার্ড পার্ট, সরি, ওকে। তাহলে আমরা এবার 3 নম্বর পার্টে যাব। আমি একটু করে এই ডায়াগ্রামটা কিন্তু মুছবো না, এটা দিয়ে আমি তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে এই অংশটা। আমি এখানে হেডলাইনটা লিখে ফেলি, 3 নম্বর হেডলাইন। এগুলো তো লেখা হয়ে গেল, এবার তুমি 3 নম্বর হেডলাইনে চলে যাওয়া, যে 2n স্কোয়ার সূত্র ব্যবহার করে, এই যে হেডলাইন দিবা এইভাবে ব্যবহার করে কি বলছে, ব্যবহার করে মৌলটির অবস্থান নির্ণয়, শক্তি স্তরে মৌলটির ইলেকট্রন বিন্যাস। ওকে ফাইন, চলো এবার আমরা সহজেই এটা শিখে ফেলবো। কিভাবে দেখো তো, একটা জিনিস, আমার সর্বোচ্চ কয়টা কক্ষপথ পেয়েছে আয়রনে? 4টা। এই হচ্ছে 1টা 2টা 3টা 4টা। তাহলে প্রথম কক্ষপথটাকে বলা হচ্ছে কে শেল, তাই তো? প্রথম কক্ষপথ লিখলাম, কে শেল লিখলাম, কে শেল
এবং এখানে যদি আমি 2n² ফর্মুলাটা বসাই, কে শেল প্রথম কক্ষপথ, প্রথম মানে হচ্ছে n এর মান 1, n ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে n এর ভ্যালু যদি আমরা এখানে বসাই তাহলে 2 × 1² ইকুয়াল টু হচ্ছে 2টা ইলেকট্রন। নাইস, কে শেল হয়ে গেল। খেয়াল করো, খুব সুন্দর। এই পয়েন্টগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট, যেগুলো তুমি লিখতে হবে পার্ট বাই পার্ট। দ্বিতীয় কক্ষপথ, এবার আসো দ্বিতীয় কক্ষপথ এল শেল, এল শেল, তাহলে 2n² দ্বিতীয় কক্ষপথ। আমরা যদি দেখি দ্বিতীয় মানে হচ্ছে n এর মান 2, n ইকুয়াল টু 2, তাহলে আমরা এখানে 2 বসাবো, 2² ইকুয়াল টু 8। প্রথম কক্ষপথে আমরা 2টি দিয়েছি, দ্বিতীয় কক্ষপথে আমরা 8টিও দিয়েছি। ঠিক আছে, ভেরি নাইস। এবার চলো তৃতীয় কক্ষপথে, আমাদের 4টা কক্ষপথ। তৃতীয় কক্ষপথে এম শেল মানে হলো 2n², যেহেতু তৃতীয় বলেছি তার মানে n ইকুয়াল টু 3, তৃতীয় বলেছি তাহলে n এর মান হচ্ছে 3, তাহলে n এর মান 3 হলে 2n², এই n এর জায়গায় 3 বসাবো, 3² মানে হচ্ছে 18। তো আমরা তো 18টা ক্রস করে নেই, আমরা এখানে তৃতীয় কক্ষপথে 14টা বন্ধ পেয়েছি, কোনো সমস্যা নেই, কারণ 3D 6 ছিল। আচ্ছা, এরপরে চতুর্থ কক্ষপথ হচ্ছে এন শেল, চতুর্থ কক্ষপথ হচ্ছে এন শেল, তার মানে 2n², এটা হলো তাহলে 2 × 4, n এর ভ্যালু 4, চতুর্থ কক্ষপথ মানে n ইকুয়াল টু 4, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এগুলো অনেক তত্ত্ববহুল, আমরা অত যাচ্ছি না। তাহলে এখানে থাকবে কতটা থাকতে পারে, চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ থাকতে পারে 32টি, তা আমরা তো 2টা দেওয়া আছে। এখন এইটার নিচে দেখো, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি পার্ট করে বুঝালাম যে এ 2n² ফর্মুলা ওরা আমাকে অ্যাপ্লাই করে দেখাইতে বলছে, তাহলে ওরা যা বলছে আমরা সেভাবেই করব। আমি অনেক জায়গায় দেখলাম, অনেক ধরনের সলিউশনগুলোতে দেখলাম যে অ্যাজ ইউজুয়াল মানে লিখছে খাতা ভর্তি করে, কি লিখছে, এত ডিসক্রিপশন, এত টু দ্য পয়েন্ট বাট ডিসক্রিপটিভ। আমাদের এই লেখাগুলো লিখলেও কিন্তু অনেক ডিসক্রিপটিভ হবে। এই কথাগুলো তুমি একটু লেখার পরে যদি একটু লেখো যে প্রথম কক্ষপথ সাধারণত কে শেলে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 1 হলে আমরা দেখি 2টি ইলেকট্রন, এইভাবে তুমি অ্যাজ ইউজুয়াল লিখতে পারো। কনসেপ্ট যেগুলো চাইছে সেগুলোই আমাদেরকে লিখতে হবে, এটি হচ্ছে বিষয়। এখন আমাদের মৌলটির এখানে তো দেখাইতে বলছে, তাহলে এবার মৌলটির এর নিচে লিখবা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। ওকে ফাইন, চলো মৌলটির শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা যদি আমরা দেখি, তাহলে কে শেল 2টা আছে, 2টা, এখানেও 2টা। এল শেল এখানে আছে হচ্ছে 8টা, এখানেও আমাদের আছে 8টা, কোনো সমস্যা নেই। এম শেলের মধ্যে এখানে আছে 18টা, কিন্তু আমার আছে 14টা, তাহলে আমার তো এই মৌলটির অবস্থান দেখাইতে বলছে, তাই না? মৌলটির মানে হচ্ছে আয়রনের ক্ষেত্রে, এই আয়রন আমরা লিখলাম 26, এইটা আমরা দেখতেছি। তারপরে কে এল এম এন শেল 32 থাকার পর আমার আছে 2টা, তাহলে এবার গণে দেখো 26টা হয়েছে কিনা। আমরা যেভাবে দিয়েছি এখানে 8 2 10, 14 10 24 আর 2 26, মিলে গেল। 3 নম্বর আনসারও শেষ। 3 নম্বর বলতে এখানে তো আর নাম্বার বলে নাই, কিন্তু হেডলাইন পয়েন্টস কোনগুলো লিখলে তুমি ফুল মার্কস পাবে পয়েন্ট বাই পয়েন্ট। তাহলে আমি 3টা পয়েন্টই তোমাকে বুঝাই দিলাম। এবার 4 নম্বরে কি বলছে দেখি আমরা। 4 নম্বর পার্টে বলেছে n+l সূত্র ব্যবহার করে উপশক্তি স্তরে মৌলটির ইলেকট্রন বিন্যাস করো। n+l সূত্র ব্যবহার করে উপশক্তি স্তরে মৌলটির ইলেকট্রন বিন্যাস করো। দেখছো, এবার কিন্তু আমাকে n+l এর ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে চলো আমরা ইউজ করেই দেখি কি আছে এখানে, n+l এর ক্ষেত্রে কি দাঁড়ায়। চলো, ওকে, n+l n+l, তাহলে আমাদের এখানে কিন্তু বোঝার একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আছে। হ্যাঁ, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, সেই বিষয়টি আমি একটু তোমাদেরকে দেখাই। 4 নম্বর হেডলাইন, কোনো টেনশনের কারণ নেই, আমি শর্টকাটে করে দিচ্ছি।
এন প্লাস এল। তাহলে এন প্লাস এল সূত্র ব্যবহার করে আয়রনের বা লোহা লিখতে পারো, সমস্যা নেই, আয়রনের ইলেকট্রন বিন্যাস। দেখো এগুলো কিন্তু হেডলাইন পয়েন্টস, কোথাও এগুলো লেখা নেই, এটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো তোমাকে হেডলাইন পয়েন্ট অনুযায়ী যেতে হবে। আমাদের প্রবলেম কোথায় হয়েছিল? আচ্ছা, আয়রনের ইলেকট্রন বিন্যাস আবার লিখি আমরা, উপরে হেডলাইন লিখবা যে এখানে লিখবা যে আয়রনের ইলেকট্রন বিন্যাস, আমরা আবার লিখি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। এই জায়গায় প্রবলেম, কারণ থার্ড কক্ষপথ 3 নম্বর কক্ষপথে এসে 3p এর পর 3d যে হবে, এই 3dটা না হয়ে তো 3p এর পর 3d-তে না গিয়ে কেন 4s-এ গমন করলো, বা কেন যাচ্ছে n+l এর ফর্মুলা দিয়ে। আচ্ছা চলো তাহলে আমরা দেখি এই 4s আর 3d এর মধ্যে কি সমস্যাটা, কি কোথায় সমস্যাটা কাজ করতেছে। ওকে, আমি একদিকে লিখলাম 3d আর একদিকে লিখলাম 4s, আমার মতো করে লিখতে পারো, তারপর নিচে একটু সুন্দর করে এলাবোরেশন, মানে একটু লিখবা আমি যে কথাগুলো বলছি সেগুলো। আচ্ছা, এই যে 3, এই যে 4, এগুলো হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান। দেখো এখানে n এর মান হচ্ছে 3 আর এখানে n এর মান হচ্ছে 4। খেয়াল করো, প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান শক্তি স্তর 3d মানে তৃতীয় কক্ষপথ, n এর মান 3, চতুর্থ n এর মান 4। আবার দেখো খুব ইন্টারেস্টিং, এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। l 3 মানে এখানে কয়টা ভ্যালু আছে, খেয়াল করো 0 1 2 3, আমি মনে করি এতটুকু পর্যন্ত লিখলাম, 0 দিয়ে শুরু হয়। n এর মান যদি 3 হয় তাহলে l এর মান 3টা বোঝাচ্ছে, 1 2 3, 0 1 2, এই 0 থেকে শুরু হয়। এটা আমরা মনে নেই, কিন্তু এটা একটা ক্যালকুলেশন, মানে ক্যালকুলেটিভ হিসাব, যে আমরা এই সূত্রটা ব্যবহার করে ইলেকট্রন বিন্যাসটা কেন ওইভাবে 3d এর পরিবর্তে 4s-এ আগে যায়, তারপরে 3d-তে যায়, 3p এর পর কেন 3d-তে গেল না, এইটাই হচ্ছে আমাদের মানে কনফিউশন, মানে কেন হবে এই বিষয়টা, কেন হয় সেটাই আমরা দেখার চেষ্টা করছি। আচ্ছা, তো এখানে একটা জিনিস খেয়াল করো যে sp-df 4টা যে অরবিটাল, এই 0 হচ্ছে s, p হচ্ছে 1, d হচ্ছে 2 এবং f হচ্ছে 3। এগুলো কিন্তু ফর্মুলা, এগুলো আমি কিন্তু আমার মতো করে বানাই লিখছি না, হ্যাঁ। 0 থেকে শুরু হয়, যে যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর ভ্যালু যেগুলো আছে সমস্যা নেই, আর l এর ভ্যালু শুরু হয় 0 থেকে, 0 1 2 3, 0টা হচ্ছে s অরবিটালের জন্য, 1 হচ্ছে p অরবিটালের জন্য, 2টা হচ্ছে d অরবিটালের জন্য, 3 হচ্ছে f অরবিটালের জন্য, স্বাভাবিক, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তো s, এটা হচ্ছে 0, s p d, এই ক্যালকুলেশনটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটি তোমাকে দিতেই হবে। আচ্ছা, এল, তাহলে এখানে কয়টা আছে, এন এর মান কত, 4, তাহলে এন এর মান 4 মানে এল এর মান 4টা লিখতে হবে। এখানে এন এর মান 3 মানে এল এর মান আমরা 3টা লিখছি, 0 1 2, এবং 0টা এস এর জন্য, পি এর জন্য, ডি এর জন্য লিখেছি, কিন্তু এখানে তো 4 আছে, তাহলে 4টা হবে এল এর মান, এই 4টাই হবে 0 1 2 3, এটা এস এর জন্য, এটা পি এর জন্য, এটা ডি এর জন্য, এবং এটা হচ্ছে কি এফ এর জন্য। বুঝে যায়ও কিন্তু, খুব ইন্টারেস্টিং। এখন আমাকে সূত্র ব্যবহার করতে বলছে n+l। ওকে চলো, n+l লিখলাম, এই 3d এর জন্য n+l লিখলাম। তো n এর ভ্যালু তো 3 দেয়াই আছে, l এর ভ্যালু কোনটা হবে, এটা কি অরবিটাল, d অরবিটাল, d অরবিটালে l এর ভ্যালু কত, 2 লিখলাম, 3 আর 2 5, পেয়ে গেলাম n+l। আবার এখানে দেখো, এখানে যদি আমরা n+l লিখি, এই আমি যেভাবে লিখছি এভাবেই লিখিও খাতায়, হ্যাঁ। এই n+l, তাহলে এখানে n এর ভ্যালু কত, 4, আর l এর ভ্যালু কত, আগে দেখতে হবে l এর ভ্যালু কোনটা নিব, 0 1 2 3 4 কোনটা নিব, 4s আছে এখানে, যেমন d এর জন্য আমরা এই যে sp d এর ভ্যালু 2 বসাইছি, এখানে তো আছে s1 মানে s, তাহলে s এর ভ্যালু হচ্ছে 0, এই 0 লিখলাম, তাহলে n+l ইকুয়াল টু এখানে আসলো 5, এখানে হচ্ছে n+l ইকুয়াল আসলো 4। তাহলে উচ্চ শক্তি স্তর কোনটা,
এখানে দেখো স্বাভাবিকভাবে এটা একটু কম্পারিটিভলি দেখো, এর 4টা n+l এর ভ্যালু 4 আর এর n+l এর ভ্যালু হচ্ছে 5। তাহলে যেটা নিম্ন শক্তি স্তর এই 3D এবং 4s এর মধ্যে, এ যেহেতু 4 এ যেহেতু 5, তাহলে 4sটা হচ্ছে নিম্ন শক্তি স্তর। ইলেকট্রনগুলো আগে নিম্ন শক্তি স্তরে যায়, তারপরে আস্তে আস্তে উচ্চ শক্তি স্তরে যায়। এই কারণেই 3Dতে না গিয়ে 4s এ গিয়েছে। দেখো খুব ইন্টারেস্টিং বিষয়। তাহলে এখানে কি হলো, শক্তি স্তর 3D এর তুলনায় 4s নিম্ন শক্তি স্তর, তাই ইলেকট্রন বিন্যাসে দেখা যায় 3p এর পর ইলেকট্রন 3Dতে না গিয়ে 4s এ যায়। হয়ে গেল ক্যালকুলেশন। ভালো মার্কস তো পাইতে হবে, ভালো মার্কস পাওয়ার জন্য আমাদেরকে এভাবে লিখতে হবে। খুব ইন্টারেস্টিং। তাহলে আমরা n+l সূত্র ব্যবহার করে দেখালাম যে কেন তুমি এই যে ইলেকট্রন বিন্যাসটা আমি লিখলাম, কেন এখানে আমি 3p এর পর 3D না লিখে 4s আগে গেল, তারপরে 3D লিখলাম। যদিও আয়রন একটা ডি ব্লক মৌল, অবস্থান্তর মৌল, আমরা জানি যে অবস্থান্তর মৌল আংশিক পূর্ণ থেকে, এত ডিটেলস আসলে ওগুলো বলারও দরকার নেই। তো আমরা এই কারণেই আমরা লিখবো যে এখানে চাইলে তুমি একটু সুন্দর করে কথাগুলো লিখে দিতে পারো, ফরম্যাটটা এইভাবে লিখে ফলো করে এখানে সাইডে নোট হিসেবে এটা রাখতে পারো, আর এখানে এইভাবে দিয়ে দিবা। হয়ে গেল, 4টা পার্ট হয়ে গেল, আর একটা পার্ট বাকি আছে, লাস্ট ওয়ান। চলো, আমার মোবাইলে ফোন আসতেছে কেন বারবার? আচ্ছা ঠিক আছে, চলো আমরা লাস্ট কোশ্চেনটার একেবারে লাস্ট কোশ্চেনে চলে আসছি। লাস্ট পার্ট, ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে এই মৌলটির অবস্থান নির্ণয় করো এবং পর্যায় সারণীর চিত্র অঙ্কন করে এর অবস্থান দেখাও। 2টা পার্ট, খেয়াল করছো? এখানে কিন্তু তুমি সবার থেকে আলাদা হবা। তুমি এখানে দেখো, আমরা এই 5 নম্বর পয়েন্টটাতে যাই, হেডলাইন পয়েন্টস, একেবারেই নতুনভাবে দেখো। পর্যায় সারণীতে আমি দেখাই, খুব সহজ। এবারের অ্যাসাইনমেন্টটা খুব ইন্টারেস্টিং, বাট ওই যে বললাম কপিরাইট গাইড বই, তারপরে সলিউশন বই, অমুক তমুক বিভিন্ন সোর্স থেকে যেগুলো লেখো, এগুলো আসলে অ্যাসাইনমেন্ট লেখা হয় না। হ্যাঁ, আমরা যখন খাতা কাটি, খাতা চেক করি, আমরা দেখি যে লেখার মানটা কত নিম্নমানের। তো যাই হোক, সমস্যা নেই। এখন এখানে আমরা দেখো, আমাদেরকে বলছে পর্যায় সারণীতে 2টা কথা বলছে, কোথাও এই জিনিসটা আমি পাইলাম না, দেখলাম না যে কেউ এই জিনিসটা করছে। পর্যায় সারণীতে মৌলটির অবস্থান নির্ণয় আগে দেখি, মৌলটির অবস্থান নির্ণয়, পর্যায় সারণীতে মৌলটির অবস্থান নির্ণয়। চলো একেবারে সহজেই আমরা অবস্থান নির্ণয় করে ফেলবো, কারণ আমরা আগে ইলেকট্রন বিন্যাস আবার লিখবো। ইলেকট্রন বিন্যাস, এটা লিখলেই তো আমাদের অবস্থান বের করাটা একদম সহজ। আয়রন হচ্ছে 26, তাহলে আবার লিখলাম 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6, এভাবেই লিখলাম। তো পর্যায় নির্ণয় করতে গেলে এই কথাটা তোমরা এখানে একটু লিখবে যে কোনো মৌলের সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনটি যে অরবিটালে যায়, সেই কক্ষপথ সংখ্যাটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা। তাহলে তার পর্যায় হচ্ছে 4। পর্যায় সারণীতে আয়রনের পর্যায় হচ্ছে 4। গ্রুপ নির্ণয় একটু লিখতে হবে, কিন্তু এখানে লিখতে হবে যে আয়রনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে আয়রনের সর্ববহিস্থ কক্ষপথ হচ্ছে 4, কারণ 3-এর পরে 4, সবার শেষে এটা থাকলেও তো 3-এর চেয়ে বড় 4, কিন্তু শক্তির তুলনায় আবার 3D এর চেয়ে 4sটা কম বলেই 4s আগে গিয়েছে, একটু আগে আমি বলেছি। তাহলে এখানে কথাটা লিখতে হবে যে পর্যায় সারণীতে আয়রনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় এর সর্বশেষ ইলেকট্রনটি 4s অরবিটালে গমন যায় বা চতুর্থ পর্যায়ে যায়। হ্যাঁ, সর্ববহিস্থ কক্ষপথ হচ্ছে 4 নম্বর পর্যায়ে, এই জন্যই এর অবস্থানটা হচ্ছে 4। পর্যায় সারণীতে এর অবস্থান আমরা দেখলাম কত, চতুর্থ পর্যায়ে।
এখানে চতুর্থ পর্যায়ে লিখলে ভালো, আরো চতুর্থ পর্যায়ে। তাহলে পর্যায়ে বের করলাম 4। গ্রুপ নির্ণয়, এই জিনিসটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। তোমাদের সিস্টেম নাম্বার 3 পেজ নাম্বার 66 এখানে দেয়া আছে যে যদি এরকম হয় যে একটা ডি ব্লক মৌল যদি হয়, গ্রুপ নির্ণয়, যেহেতু আমরা জানি যে আয়রন হচ্ছে একটা, আয়রন একটি ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল। এই ডি ব্লক মৌলের ক্ষেত্রে সাধারণত এই শেষ কক্ষপথে এস এবং ডি অরবিটালের, এস ও ডি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা হলো ওই মৌলটির গ্রুপ সংখ্যা, ওই মৌলটির, এটা ডি ব্লক মৌলের ক্ষেত্রে প্রযোজ্য, গ্রুপ সংখ্যা সংক্ষেপে লিখলাম। তাহলে দেখো সর্বোচ্চ কক্ষপথ হচ্ছে এস অরবিটালে হচ্ছে 2টি, ডি অরবিটালে হচ্ছে 6টি, তাহলে মোট ইলেকট্রন হচ্ছে আয়রনের এস অরবিটালে 2টি, ডি অরবিটালে 6টি, মৌলটির এস প্লাস ডি ইকুয়াল টু 2 প্লাস 6 ইকুয়াল টু 8টি, মৌলটির 8টি ইলেকট্রন বিদ্যমান। তাহলে 8টি ইলেকট্রন যদি বিদ্যমান হয় তার গ্রুপ সংখ্যা হচ্ছে 8, তার গ্রুপ হলো 8, ইংলিশে লিখলাম, ঠিক আছে। চতুর্থ পর্যায় মানে পর্যায় হচ্ছে 4 আর গ্রুপ সংখ্যা হচ্ছে 8, যেহেতুটা এখানে বাংলায় লিখছি এখানে লেখো 8, গ্রুপ হচ্ছে 8। ডি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা শুধু সর্ববিষ্ট কক্ষপথের ইলেকট্রন সংখ্যাটি তার গ্রুপ সংখ্যা ধরি, 3 এর বেশি হলে 10 যোগ করি, কিন্তু ডি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে শেষ পর্যায়ে এস এবং ডি অরবিটালের টোটাল ইলেকট্রন সংখ্যাটা যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব। এতটুকুই ফিনিশ না, আর একটু বাকি আছে। লাস্ট আমাদের কোশ্চেনটা আরেকবার দেখি আমি। দেখো কোশ্চেনটাতে বলা হয়েছে যে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে অবস্থান নির্ভর পর্যায় সারণীর চিত্র অঙ্কন করে এর অবস্থান দেখাও। দেখছো কত ইন্টারেস্টিং ব্যাপার, এই জিনিসটাই সবাই স্কিপ আপ করে গেছে। ওকে ফাইন, আমি একদম বইয়ে, আমার সামনে যে বই আছে আমি বইটা থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, পর্যায় সারণীতে এর অবস্থান, এটা কিন্তু হেডলাইন একটাই আছে, পর্যায় সারণীর চিত্র। ওকে, পর্যায় সারণীর চিত্র, পর্যায় সারণীর চিত্র, আচ্ছা চিত্র আর মৌলটার অবস্থান। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। এই যে দেখো, এই আমার মতো করে করো, এতগুলো লাগবে না, আমি যতটুকু পর্যন্ত আছে এতটুকুই, আমার যে অবস্থানটা আছে কোনো মৌলের এখানে দেখানোর কোনো প্রয়োজনেই নাই। এখানে থাকবে 2টা, ওকে ফাইন, আর এখানে দিলাম আরেকটা, একটা এখানে দিলাম আরেকটা। এই দেখো আমি পর্যায় সারণী, তোমরা বই দেখে দেখে অ্যাড করবা, আমার এখানে যদি দেখতে তোমার বা এখান থেকে অ্যাড করতে সমস্যা হয়, বইয়ের মধ্যে যেভাবে আছে আমি সেটাই দেখাচ্ছি। 2টা হওয়ার পর এখানের সাথে আমরা এভাবে এই বিন্যাসটা একটু দেখাবো একইভাবে, ঠিক আছে। এখানে আমাদের টোটাল খেয়াল করো, এর অবস্থানটা তোমাকে দেখাইতে বলছে, আমি কিন্তু অবস্থানটাই দেখাচ্ছি, এত নিচে আর আমার কোনো কাজ নেই, আমি এগুলো ব্ল্যাঙ্ক রাখবো, সব ব্ল্যাঙ্ক, কিন্তু এর অবস্থানটা আমরা দেখাবো শুধু। দেখো খেয়াল করে দেখো, আমি কিন্তু যেভাবে করছি তুমিও একটু ফলো করো ওইভাবে, একটু বড় করে। এইটা ড্র করতে বলছে, এটা জানেই না অনেকে যে এটা ড্র করে দেখাইতে হবে। 1 2 3 4 4 3 7, তার মানে এখানে হচ্ছে 5 6 7, এই একদিকে নিচের একটা অংশ দেখালাম, সবগুলো অংশ দেখাইতে হবে না, ঠিক আছে। এটার সাথে বাকি পার্টটা একটু দেখাইতে পারো, এইখানেরটাও দেখাইতে পারো একটু, নিচের অংশটা মানে দেখার একটা সৌন্দর্যের জন্য। আর এখানে টোটাল যে মৌলগুলো আছে 4 8 12 16 18টা, ওকে 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 15 16 17 18টা। বাবা এখানে তোমরা সবাই 18টা দেখাবা একটু করে, হ্যাঁ। জাস্ট পর্যায় সারণীতে এর অবস্থানটা আমরা একটু করে দেখাবো, এই জন্যই মূলত এটা একটু আমাদের ড্রয়িং করতে হচ্ছে। তো আমি এখানে একটু মার্কিং করি, 1 2 2 এর পর এখানে হচ্ছে 3 4 5 6 7 8 9 10 11 12, 12র পরে এসে এইখানে হচ্ছে 13, 13টা আবার এখানে এইটার সমান হবে, এখানে 2টা ঘর হবে। 12র পরে হচ্ছে এইখানে 2টা ঘর হবে 13, হুম
এখানে হচ্ছে 13, এখানে মাঝখানে আর একটা এইটার মতো করে, হ্যাঁ 13, তারপরে এখানে এই বরাবরই যাবে সবগুলো, এই বরাবরই যাবে, শুধু শেষের দিকে একটু ভেরিয়েশন আছে। এই 14, এই 15, আমি ছোট করে দেখাইলাম একটা, এইটা তোমরা অনেকেই কিন্তু এটা দিবে না। 16, এই হচ্ছে 17, আর এই হচ্ছে আমাদের 18, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তোমাদের ওখানে দেখতেছো কিনা লাইভে, একটু এই একই স্টাইলে করবে। এই হচ্ছে 18, আমি নাম্বারিং করে দিলাম জাস্ট অবস্থানটা দেখানোর জন্য। তাহলে আমার অবস্থানটা হবে কত, এই 8 নম্বর অবস্থানে এসে 8 নম্বর। দেখো তো এই যে পর্যায়, এইগুলো হচ্ছে কি আমাদের গ্রুপ নাম্বার, আর এটা হচ্ছে পর্যায় 1 2 3 4 5 6 7টা পর্যায়, 8টা গ্রুপ অ্যাজ ইউজুয়াল আছে। এই যে তার অবস্থান আয়রন। শেষ। পর্যায় সারণীর নিচে লিখবা চিত্র, পর্যায় সারণীতে আয়রনের অবস্থান। একদম পারফেক্ট, ফুল মার্কস পেয়ে যাবো। সো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা হয় আবার দেখো, আবার টেনে টেনে পজ দিয়ে লিখে তারপরে সুন্দর করে খাতায় লিখে ফেলো। এই ফরম্যাটটা ফলো করো, ফুল মার্কস পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।